প্লিজ সিট ডাউন। সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ আশরাফুল হোসেন, মোহাম্মদপুর মাইলস্টোন কলেজ প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মহিউদ্দিন, মোহাম্মদপুর সোসাইটি মাইলস্টোন সিলেট কলেজ, ডিরেক্টরস, কোঅর্ডিনেটর ফর্মার স্টাফ অ্যান্ড প্রিয় শিক্ষার্থী ও পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কয়েকটা ইভেন্ট। একটা হচ্ছে প্রবেশপত্র বিতরণ। তোমরা প্রবেশপত্র যাবে পাবে, সেই প্রবেশপত্র হচ্ছে তোমার গেটওয়ে পাস টু সিট ফর দি এইচএসসি এক্সাম, যা 2রা জুলাই থেকে শুরু হচ্ছে। সেই সাথে দোয়া প্রোগ্রাম। তোমাদের জন্য দোয়া প্রোগ্রাম দরকার নেই, আমাদের দোয়া সবসময় আছে। একটা মুহূর্তের জন্য দোয়ার বিরতি নেই। আমরা চাই তোমরা জীবনে সাকসেস হও, সব স্টেপই তোমরা সাকসেস হও। আর আরেকটা হচ্ছে বিদায় প্রোগ্রাম। তো আমি প্রথমে পরীক্ষা নিয়ে কথাটা বলি, খুব সূক্ষ্মভাবে স্টেপ বাই স্টেপ যাও। তোমরা একটু মনোযোগের সাথে শোনো, যদি কাজে লাগে তাহলে আমি নিজেকে অ্যাটলিস্ট আমার দায়িত্বটা মনে হবে যে পালন করতে পেরেছি। আজকের দিন থেকেই শুরু করি, আমি যদি তোমার জায়গায় বসি, আজকে হচ্ছে আমি প্রবেশপত্রটা পাবো। সেই প্রবেশপত্রটা একটা কপি, এটা কিন্তু হারায় গেলে একটু সমস্যা। সেই জন্য তোমাকে এটা ফটোকপি করে, একটা ফটোকপি তোমার কোনো একটা নিরাপদ প্লেসে রাখবে যেখান থেকে তুমি এটা নিতে পারো যদি হারায় যায়। আরেকটা হচ্ছে ফটোকপি ফর্ম মাস্টার বা কোঅর্ডিনেটর ওনাদের কাছে রাখবে, ইন কেস যদি কোনো হারাই যায়। আমি বলছি আর কি, সম্ভাবনা না, বাট তারপর হতে পারে। আরেকটা হচ্ছে ফটোকপিটা একটা ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপ বা মেইলে তুমি তোমার প্যারেন্টস এবং তোমার ফর্ম মাস্টারকে পাঠাতে পারো। তাতে হবে কি, এটা ক্লাউডে রয়ে যাবে। যদি ফটোকপি হারা যায় তোমার অরিজিনাল, তারপর এটা ডাউনলোড করে আমরা প্রিন্ট আউট করতে পারবো। সো এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যেই রুটিনটা টেবিলের সামনে রাখবে, কারণ পরের দিন কি পরীক্ষা বা কবে কি পরীক্ষা, এটা যাতে তুমি এভরিডে একটু দেখতে পারো রিভিউ। যদিও অনেকের কাছে অসম্ভব মনে হয়, বাট তারপরেও আমার আমি যখন জয়েন করি কেস, এর মধ্যে প্রতি বছরে 1-2টা কেস থাকে, স্টুডেন্ট ভুলে গেছে ওই দিন পরীক্ষা। এমনও হয়েছে তাকে প্যারেন্টসও ভুলে গেছে, ওখান থেকে তাকে বাসা থেকে নিয়ে আসতে হয়েছে। সো আশা করি তোমাদের কেস সেটা নয়, বাট তারপরে আমি বললাম যে রুটিনটা তোমাকে জানতে হবে। অ্যান্ড যেই সেন্টারগুলোতে পরীক্ষা করেছেন, তুমি যদি অলরেডি সেই সেন্টারে না যেয়ে থাকো তাহলে একটু ভিজিট করে এসো। কারণ যেই রাস্তা এখন দেখবে প্রায় রাস্তায় কাটাকাটি হচ্ছে, অল্টারনেট একটা রাস্তা দেখে আসতে হবে। কারণ পরীক্ষার সময়টা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে সেন্টার দেখে আসার পর। এখন পরীক্ষার দিন ডেফিনেটলি তুমি পরীক্ষা কেন্দ্রে 1 ঘন্টা আগে, 10টায় পরীক্ষা হলে 9টায় যাতে পৌঁছতে পারো প্রথম দিন অ্যাটলিস্ট, কারণ তোমার রুমটা বের করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, আমাদের মাইলস্টোনে এখানে তোমরা লিফটে ওঠানামা করো। অনেক কলেজ যেখানে সেন্টার পড়ে ওদের কিন্তু লিফট নেয়। হয়তো তোমার সিটটা 5 তলায় পড়েছে, তোমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এনাফ টাইম না থাকলে সিঁড়ি দিয়ে উঠে তুমি একটু টায়ার্ড হয়ে যাবে, উঠে যাতে একটু পানি খেয়ে তুমি ওখানে রেস্ট নিতে পারো। এটা একটা পয়েন্ট পরীক্ষা হলে যাওয়ার। আর আমি আরেকটা জয়েন করবো, সেটা হচ্ছে পরীক্ষার হলে আমরা যখন যাই, একটু দূরে যখন পরীক্ষার সেন্টার পড়ে, এটা আমি নিজেও করেছি। সেটা হচ্ছে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বাট আমি আবার রিভিশন দিতে যাই। অনেকে হয়তো এটা ফলো করে, আমিও করতাম যে পরীক্ষার সময় আমি খাতাটা হয়তো রিক্সায় যাচ্ছি, পড়তে যাচ্ছি, কারণ ওইটা ফাইনাল ক্লাস দেওয়ার জন্য, বা একটা চিরকুট নিয়ে গেছি পড়ার জন্য। এই চিরকুটটা যেন পরীক্ষার রুমের ভিতরে না যায়, এটা তোমাকে মেক শিওর করতে হবে। ইন্টেনশনালি অর আনইনটেনশনালি চিরকুট নিয়ে ঢোকা যাবে না। সেটা গণ্য হবে যদি ইনভিজিলেটর ধরতে পায়, তাহলে নকল হিসাবে, নো ম্যাটার হোয়াট, এটা কি কোশ্চেনের সাথে মিললো কি মিললো না, ইট ডাজ নট ম্যাটার। এবং ইনভিজিলেটরের পাওয়ার আছে তোমাকে এক্সপেল করে দেওয়ার, 1 বছর নয় 3 বছর পর্যন্ত। এখন আসি আগের রাতের কথায়, পরীক্ষার আগের রাত যেটা, সেই দিন তুমি ঘুমাতে যাওয়ার আগে তোমার যে ফোল্ডার আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে। সেখানে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড,
পেনটা যাতে তুমি নতুন পেন না একদম, এটাতে তুমি একটু লিখেছো, তুমি কমফোর্ট, এরকম দুইটা পেন তোমার রাখতে হবে, ইরেজার যেটা দরকার, পেন্সিল, এবং এটা যদি ম্যাথ পরীক্ষা হয় জ্যামিতি বক্স বা এই জাতীয় জিনিসগুলো আগের রাতে চেক করে রাখবে। এবং সেই সাথে তোমাকে যাতে মানে ভদ্র ছাত্র মনে হয় দেখলে, সেই আউটফিটটা তোমাকে মেনটেন করতে হবে। প্রথমত হেয়ার কাটটা যাতে যেন ইনভিজিলেটর দেখলে মনে হয় এই ছেলেটা ডিফারেন্ট, এই ছেলেটা ভদ্র, যাতে তোমার প্রতি একটা সিম্পেথি, একটা পজিটিভ ইমপ্রেশনটা প্রথম থেকেই তৈরি হয়, তোমাকে দেখেই যাতে তৈরি হয়। এবং তোমার ড্রেসটা আগেই আয়রন করে রাখবে যাতে এটা সুন্দর দেখায়, শুটা আগেই কালি করে রাখবে, পরের দিনের জন্য না। পরের দিন সকালে কোনো কিছু রাখবে না, জাস্ট নাস্তাটা করে সবার দোয়া নিয়ে পরীক্ষা হলে যাবে। এখন পরীক্ষার হলের মানে এই যে প্রিপারেশনটা, আর আগের রাতের একটা ভালো ঘুম হওয়া দরকার, অ্যাটলিস্ট 6-7 আওয়ার্স তোমার যাতে ঘুমটা হয়। ওই দিন এনাফ প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আমি তোমাদের ইয়াহিয়া স্যার যা বললেন যে তোমাদের রিভিশনের পর রিভিশন হয়ে গেছে, এবং মাইলস্টোন এই কাজটা খুব ভালোভাবে করে তোমাদের সাথে 1-to-1 ইন টাচে থাকে, যাদের যেই জায়গায় গ্যাপগুলো ছিল সেগুলো পুরোপুরি নিয়েই কাজ করা হয়। সো তোমরা যারা পরীক্ষা কেন্দ্রে যাবে অন্যদের চেয়ে তোমাদের প্রিপারেশন ভালো। এখন শুধু তোমাদের এক্সিকিউট করতে হবে। এই এক্সিকিউট করার জন্য কিছু স্টেপ তোমাকে খুব সতর্কতার সাথে নিতে হবে, যাতে এক্সিকিউশনে কোনো প্রবলেম না হয়। প্রবলেম হয়ে গেলে এতদিনের প্রিপারেশনটা দেখা গেল কিছুটা ব্যর্থ হয়ে যেতে পারে। এই জন্য প্রিপারেশনটা তোমার দরকার। আজকাল বৃষ্টি হয়, সো তুমি ওইভাবে সাথে আমব্রেলা বা রেইনকোট, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, সেটা তোমাকে রাখতে হবে। কোথাও যদি জামে আটকা পড়ো তাহলে যাতে স্যারকে ইনফর্ম করো, মানে তোমার যে ফর্ম টিচার থাকবেন বা কোঅর্ডিনেটর তাদের সাথে কমিউনিকেট করতে পারো। এবং পরীক্ষার হলের কথা, এখন মনে করো পরীক্ষা শুরু হবে, খাতা দেওয়া হইলো, যেটা ওএমআর শিটটা থাকে। পরীক্ষার খাতা পাওয়ার পর খাতাটা একটু চেক করে নিও যে খাতায় কোনো পেজ ছিঁড়া আছে কিনা, কাটা আছে কিনা, বা কোনো হয় না অনেক সময় খাতাটা পেজটা পুরনো মনে হচ্ছে, এগুলো করো না। কারণ এগুলো অনেক সময় হয় কি, যিনি এক্সামিন করেন এই খাতাগুলো এক্সচেঞ্জ করে নেওয়া হয়, তার একটু কনফিউশন তৈরি হতে পারে যে এই খাতাটা এরকম কেন। তো এটা তুমি আগে মেকশিওর করবে। দেন ওএমআর শিটটা ফিল আপ করার সময় ডেফিনেটলি তোমরা এসএসসিতে করেছো 2 বছর না, মানে 20 মাস আগে হয়তো বা 2 বছর ধরে নিলাম। তো হ্যাঁ, সেই জায়গাটাতে তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন মিক্সিওর করে এটা যাতে কারেক্ট হয়। আরেকটা হচ্ছে এমসিকিউ, সেট কোড যাতে ভুল না হয়। আমরা অনেক সময় দেখি সেট কোড ভুল হয়। আই ডোন্ট নো ইজ ইট ইন্টেনশনালি অর আনইন্টেনশনালি। অনেক সময় যদি তোমার মাইন্ডে থাকে, তোমার ফ্রেন্ডের থেকে হেল্প নিয়ে তুমি এমসিকিউটা দিবে। আই থিঙ্ক এই বছর বা এখন থেকে আর এই জিনিসটা করো না। একটা সময় ছিল ইনভিজিলেটর একটু লুজ গার্ড দিতেন, বোর্ড একটু লুজ ছিল, অতটা স্ট্রিক্ট ছিল না, সুবিধাটা নিতে পারতে। এখন আর সেই দিন নাই, কারণ তোমরা অলরেডি জানো যে পরীক্ষা কেন্দ্রে ক্যামেরা বসানো আছে। এই ক্যামেরা ইনভিজিলেটর তোমাদেরকে যেমন চেক করতেছে, এই ক্যামেরাও তোমাদেরকে চেক করতেছে। ক্যামেরা শুধু তোমাদেরকে না, ওই ইনভিজিলেটরকেও চেক করতেছে। এবার এসএসসি পরীক্ষায় অনেক ইনভিজিলেটর শোকজ পেয়েছেন বোর্ড থেকে, কারণ তারা পরীক্ষার গার্ডে কিছুটা লুজ গার্ড দিয়েছে এই জন্য। সো কোনো ইনভিজিলেটর তার ক্যারিয়ারের উপরে রিস্ক নিয়ে তোমাকে হেল্প করতে যাবে না। সো তুমি যেই প্রিপারেশন আছে দ্যাটস গুড এনাফ, দ্যাটস গুড এনাফ। নিজের জন্য বিপদ ডেকে এনো না। কারণ আমি বেশ কিছু স্টুডেন্টদের সাথে, এসএসসি পণ্ডিতদের সাথে কথা বলতে জানতে পেরেছি, কেউ যদি এই ধরনের মানে হেল্প নিতে গেছে, তাদেরকে খাতা 40 মিনিট পর্যন্ত আটকায় রাখা হয়েছে। এখন এমসিকিউর ক্ষেত্রে যদি 10 মিনিট আটকায় রাখে, তাহলে কিন্তু তুমি রিস্ক দিয়ে পড়ে যাবে। তো সেটার পরে বলছি, তখন কোশ্চেনটা পাবে এমসিকিউ, যেগুলো পারো সেগুলো অ্যান্সার করে দাও। তারপরে তুমি ফিরে এসে চেক করো যে কোনগুলো তুমি অ্যান্সার করতে পারো। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড দেন সিকিউ কোশ্চেন যখন আসবে, তুমি কোশ্চেনটা পড়ো। সবচেয়ে ভালো যে কোশ্চেনটা পারো সেটা আগে অ্যান্সার করো। কারণ এইটার অ্যান্সার যদি চমৎকার হয়, এইটার টিচারের যিনি এক্সামিন করবে খাতা, তার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সেই জন্য তুমি ওই কোশ্চেনটা দিয়ে শুরু করো, তাহলে দেখবে এর রেসটা পরবর্তী কোশ্চেনও রয়ে গেছে। এক্সামিনার চেষ্টা করবে তোমাকে একটু পজিটিভ বেশি সাইডের মার্ক দেওয়ার জন্য। সো এটা করবে। একটা জিনিস মনে রাখবে, তুমি একটা কোশ্চেন খুব ভালো করো, 2-3 পাতা লিখতে পারো, বাট মার্ক কোশ্চেনে অল্প দেওয়া আছে।
সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ওটা একটু শর্টকাট করে লিখতে হবে, কারণ তোমার টাইম সেভ করে যেখানে বেশি মার্ক সেখানে লিখতে হবে। তো এই জিনিসটা টেকনিক্যাল জিনিস, অলরেডি তোমরা জানো, আমি জাস্ট রিফ্রেশ করে দিচ্ছি আর কি। তো এটা করার পর ইনভিজিলেটর কিন্তু বেশ পাওয়ারফুল। তাকে সালাম দিবে, তাকে রেসপেক্ট করবে, তার অবয়ব দেখে তুমি তাকে নেগলেক্ট করবে না। হি ইজ ভেরি পাওয়ারফুল, আর শি হুএভার ই ভেরি পাওয়ারফুল। সো তার সাথে রেসপেক্ট করে কথা বলবে। তোমার পাশের যে স্টুডেন্ট, যেটা অন্য কলেজে, তার সাথে তোমার একটা ভালো সম্পর্ক রেখে চলতে হবে। সে হয়তো তোমাকে ডিস্টার্ব করতে পারে, তুমি নাইসলি অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমাদের অভিজ্ঞতা এরকম আছে যে ক্লাসরুমের এই নিজেদের মধ্যে মনোমালিন্য রাস্তা পর্যন্ত চলে আসছে এবং এটা মারামারিতে রূপ নিয়েছে। সো এইটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর আরেকটা হচ্ছে ওই কলেজের প্রত্যেকটা পরীক্ষা যেগুলো হচ্ছে সেগুলো তুমি প্রত্যেকটা পরীক্ষায় এই নর্মসগুলো, রুলসগুলো মেনটেন করে চলবে। কারণ লাস্ট পরীক্ষাটাও তুমি বিহেভটা যাতে ওইভাবে রাখো, তোমার প্র্যাকটিক্যাল এক্সামটা রয়ে গেছে। সো প্র্যাকটিক্যাল এক্সামটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটাতে ফুল মার্কের আশা নিয়ে আমরা যাই। সেটা যেন ওই কলেজের সাথে যদি আমরা কোনো কারণে আমাদের উপরে তারা নেগেটিভলি একটা মানে ইমেজ তৈরি করি তাদের মধ্যে, তাহলে এইটার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল মার্কের মধ্যে পড়তে পারে। তো বেসিক্যালি এর বাইরে, এটা হচ্ছে পরীক্ষা, এর বাইরে হচ্ছে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এই পরীক্ষা শুরু আজকে থেকেই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, একদম পরীক্ষার প্র্যাকটিক্যাল শেষ হওয়া পর্যন্ত খুব সাবধানে চলাচল করতে হবে। আমার কলেজের একটি স্টুডেন্ট মানে বাইকে করে সকালে নাস্তা খেয়ে অ্যাক্সিডেন্ট করে নাকটা ভেঙে ফেলছে, হাতটা ভেঙে গেছে। সো এখন তার এই এসএসসি পরীক্ষা, অফকোর্স এটা তোমার জন্য তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা। সোফার এসএসসি ইম্পর্টেন্ট, বাট এটা আরও ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষাটার উপর বেস করে, এই মার্কের উপরে বেস করে তোমার পরবর্তী ইউনিভার্সিটির ভর্তি অনেকটা ডিপেন্ড করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। সেই জন্য চলাচল, বাইক অ্যাভয়েড করবে, সেফলি চলাচল করবে, সেফলি রাস্তা ক্রস করবে। অ্যাকচুয়ালি তোমাদের মতো স্টুডেন্ট 2-3 বছর আগে সে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন ক্রস করতেছিল, এবং রেল যে চলে আসছে, ট্রেন যে চলে আসছে, সেটা সে খেয়াল করে নেই, স্পটেড পরীক্ষার্থী। সো এই জন্য আমি এই পয়েন্টগুলো বলছি, খুব মানে হয়তো বা তোমাদের কাছে সিলি পয়েন্ট মনে হতে পারে, বাট এই ছোট ছোট পয়েন্ট তোমার জন্য অনেক বড় দুর্ঘটনা নিয়ে আসতে পারে, সেই জন্যই বলা। তার মানে হচ্ছে তুমি চলাচল এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা, বাইরের খাবারটা অ্যাভয়েড করো। এখন অনেক গরম যাচ্ছে, অনেক ভাইরাস। সো বাইরের পানি, যেগুলো মানে বিশুদ্ধ পানি না, ফুটানো পানি না বা বোতলের পানি না, এর বাইরে পানি তোমরা খেও না। পরীক্ষার হলে যদি যাওয়ার সময় টায়ার্ড, গরম লাগতে পারে, তোমরা একটা বোতল পানি নিয়ে নিও, পানির অসুবিধা নেই। সেটা তুমি ওই হলে ঢোকার আগে খেয়ে নিলে, নিজে একটু রিফ্রেশ হয়ে নিলে। তো এটা করো, খাওয়াটা যেন বাসার খাবার খাও, মায়ের হাতে রান্না বা বাসায় যে রান্নাটা হয়, এটা সেম, এটা তুমি ইউজ করো, এই খাবারটাই খাও। তাহলে তোমার প্রথমত তোমাকে সুস্থ থাকতে হবে, কারণ তোমার স্টোমাক যদি আপসেট হয় তাহলে 2-3 দিন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, জ্বর আসতে পারে। সেই জন্য এইটা তোমাকে করতে হবে। আরেকটা হচ্ছে প্রিপারেশন। আজকে 25 তারিখ, 2 তারিখ থেকে এক্সাম শুরু। তো তোমার একটা বাংলার প্রিপারেশনের জন্য সেটা ধরে রাখবে। আই থিঙ্ক তুমি 28 তারিখ থেকে শুরু করো, বা যেখানেই শুরু করো, সাদা যেভাবে বলেন তোমার এখানে সেইভাবে তুমি শুরু করবে। বাকিটা রিভিশন হয়ে গেছে। এর মধ্যেও পরীক্ষার গ্যাপে গ্যাপে তোমার একটা ডেট থাকে, সেখানে তোমার একটা রিভিশন প্ল্যান থাকে। সেই প্ল্যান অনুযায়ী তুমি ওটা কাজ করবে, এবং you will be in touch with your subject teachers or coordinators. If you need to come on campus for some topic to clear, definitely you can schedule it long in advance so that you can come and you don't waste your time. এটা তোমাকে হেল্প করবে যে এই প্রিপারেশনটা আর কি। আর প্রথম পরীক্ষাটা বলি, প্রথম পরীক্ষাটার মধ্যে আমাদের একটু নার্ভাসনেস কাজ করে, ফার্স্ট পরীক্ষা। এই নার্ভাসনেসটা কাটানোর জন্য প্রথম পরীক্ষাটা ভালো হওয়া উচিত, এবং বাংলা ফার্স্ট পেপার, এবং প্রথম এমসিকিউ, এবং একটাই এমসিকিউ। অন্যান্য সাবজেক্টে 2টা এমসিকিউ মিলে তোমার পাস মার্কটা হয়, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, কিন্তু এখানে একটাই। সো একটা যদি কোনো কারণে একটু খারাপ হয় তাহলে কিন্তু তুমি একটু টেনশনে পড়ে যেতে পারো। সেই জন্য বাংলার প্রিপারেশনটা একটু সময় বেশি নিয়ে যাতে ভালো করে যাও। বাট প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে তোমার কনফিডেন্সটা চলে আসবে। আই নো 1 সপ্তাহ তোমার পরেই পরীক্ষা শুরু হচ্ছে, একটা টেনশন কাজ করে, এটা আমাদের মধ্যেও কাজ করে। আমি প্রচুর পরীক্ষা দিয়েছি, ইভেন যখন আমি জবে ঢুকছি তাও আমার পরীক্ষা দিতে হচ্ছে, পরীক্ষার টেনশন একটা থাকে। কিন্তু টেনশন যাতে তোমাকে গ্রাস না করে,
তুমি যাতে টেনশনের কাছে নিজেকে সারেন্ডার না করে দাও। তোমাকে টেনশনের উপরে থাকতে হবে। এই টেনশনটাকে টুলস হিসাবে কাজ করতে হবে প্রিপারেশনের জন্য। সেটা কি? সেটা তুমি যত রিভিশন দিবে, যত ভালো প্রিপারেশন থাকবে, টেনশন তত দূরে চলে যাবে। সো তোমার কাজ হচ্ছে পড়া, প্রিপারেশন নাও, রিভিশন দেওয়া। দেওয়ার মালিক আল্লাহ বা অন্যান্য ধর্মের যারা আছো, তোমরা যাদেরকে সৃষ্টিকর্তা মানো, তিনিই দিবেন। তুমি এই চিন্তা করে পড়া কমাই দিও না যে না এই দুদিনে হবে না, আমি পারবো না। ডোন্ট ডু দ্যাট। ইউ ট্রাই টু ট্রাই ইউর বেস্ট। যা দেওয়ার সেটা উপরওয়ালা দিবেন। এই তত্ত্বে তোমাকে বিশ্বাসী থাকতে হবে। তো এই পয়েন্টের বাইরে আমি আরও একটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বকাপ। আনফর্চুনেটলি এমন একটা সময় যাচ্ছে যখন আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বিশ্বকাপটা হবে। এই একটা বিশ্বকাপ তোমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আই ডোন্ট নো তোমার প্রিয় দল পরের রাউন্ডে অলরেডি চলে গেছে কিনা। তুমি পরীক্ষা শেষে রেকর্ডেড গেম কয়েকবার দেখো, বারবার দেখো, কোনো অসুবিধা নেই। তোমরা টিভিতে তো দেখবে। নিজেকে প্রতিষ্ঠিত করো এমনভাবে যাতে তুমি ফিল্ডে গিয়ে দেখতে পারো, তোমাকে ইনভাইট করে নিয়ে যায়, সেই জায়গায় পৌঁছাও। বা আরও যদি বলি, তোমরা যদি প্রতিষ্ঠিত হও, বাংলাদেশ যদি উন্নত বিশ্ব হয়, ওয়াই নট আমাদের দেশে আমরা বিশ্বকাপের আয়োজন করতে পারি। যেভাবে আমেরিকা, কানাডা, তোমার মেক্সিকো আমাদের এককভাবে না করলেও আমরা যৌথভাবে করব, কিন্তু কার উপরে ডিপেন্ড করবে? সেই জায়গাটায় আমরা কিভাবে যেতে পারবো? তোমাদের মধ্য থেকেই হতে হবে অ্যালেন মার্কস, স্টিভ জবস, বিল গেটস, তাহলেই সম্ভব। তোমরা রিসেন্টলি দেখেছো যে অ্যালেন মার্কস তার স্পেস এক্স যখন আইপিওতে যায়, হি বিকাম দি ফার্স্ট ম্যান ইন দিস প্ল্যানেট অফ আর্থ, $1 ট্রিলিয়ন মালিক তিনি। আমাদের বাংলাদেশের রিজার্ভ কত জানো? বাংলাদেশের রিজার্ভ হচ্ছে 30 বা 35 বিলিয়ন ডলার। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়। পুরো দেশটা কয়েক 900 গুণ টাইম তার অর্থ। তোমাদের মধ্যে যদি একজন এলেন মার্কস হয়, উঠে না একটা বিশ্বকাপ আয়োজন করার জন্য। ওয়াই নট? এলেন মার্কস তো আমেরিকায় বড় হয় নাই, সে সাউথ আফ্রিকায় বড় হয়েছে। সে পরবর্তী প্রফেশনাল লাইফে তোমার আমেরিকায় গিয়েছে। তোমাদের মধ্যেও অ্যালেন মার্কস লুকিয়ে আছে। আমরা তোমাদের মধ্যে তাকে দেখতে চাই। তোমাদের মধ্যে আমাদের দেশের ভবিষ্যৎ লুকিয়ে আছে। তোমরা যদি প্রতিষ্ঠিত হও, কোনো কিছুই আমাদেরকে আর আটকায় রাখতে পারবে না। এনিওয়ে, আমরা সেই দিনের অপেক্ষায়। এখন থেকে শুরু করতে হবে। তোমরা সেই জায়গাটাতে পৌঁছতে হবে। তোমরা ম্যাচিউরড না। 12th গ্রেডের স্টিল আই ক্যান রিমেম্বার, আমি যখন কলেজের স্টুডেন্ট ছিলাম, স্বপ্নে মাই ড্রিম ওয়াজ স্কাই ওয়াজ দ্য লিমিট ফর মাই। কারণ সেই ড্রিমের জন্যই আমি ইউএসএতে যেতে পেরেছি। কারণ ড্রিম ইজ ড্রাইভিং পাওয়ার, ভেরি বিগ ড্রাইভিং পাওয়ার। আমি যখন ক্লাস 2তে পড়ি, সেই সময় আমি স্বপ্ন দেখতাম আমি ইউএসএতে যাব। ইউএস উইল বি মাই কান্ট্রি, আই উইল বি এ সিটিজেন অফ ইউএস। হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 2, এটা আমার স্বপ্নের মধ্যে ছিল। আই উইল বি দ্য ইঞ্জিনিয়ার। এটা শুধু স্বপ্ন, আমি স্বপ্নটাকে বিশ্বাস করতাম। I just, dream that it's a temporary period I'm going to stay in this country, then I will be there. And that happened, alhamdulillah, that happened. কিন্তু এর জন্য আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। আমি কোন সাবজেক্ট পড়বো, কত রেজাল্ট করবো, কিভাবে যাব, বিকজ আমার প্যারেন্টসের টাকা ছিল না। আমাকে স্কলারশিপ জোগাড় করতে হবে। সো আই ওয়ার্ক অ্যাকর্ডিংলি। প্রচণ্ড হার্ড ওয়ার্ক। ওয়ান থিং ইউ উইল রিমেম্বার, তোমার ট্যালেন্ট তোমার সাকসেস এনে দিবে না, তোমার হার্ড ওয়ার্ক তোমার সাকসেস এনে দিবে। If you are talented, it's good. It will accelerate your journey towards your success. But it cannot reach you to that place. It's your hard work যেটা তোমাকে নিয়ে যাবে। আমার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি দেখবে অনেক ট্যালেন্টেড পিপল সাকসেস আনতে পারে না, কিন্তু এমন একজনকে খুঁজে পাবে না যে হার্ড ওয়ার্ক তার লাইফে সাকসেস আসে। এখন সাকসেসের মানদণ্ড ডিফারেন্ট। আমার সাকসেসের ক্ষেত্রে বা আমি যেটা মনে করি, আমি যেই জায়গায় যেতে চেয়েছিলাম ততটুকু যেতে পারি নাই, কিন্তু যতটুকু গিয়েছি আলহামদুলিল্লাহ দ্যাটস গুড এনাফ। তো তোমাকে সেরকম বড় স্বপ্ন দেখতে হবে যাতে তুমি ওই জায়গাটাতে বুঝতে পারো। বিদায় আমার কাছে পৃথিবীতে বা আমাদের জন্য বিদায় বলে কিছু না। আমাদের একটা অধ্যায় শেষ, আরেকটা অধ্যায় শুরু, একটা অধ্যায় শেষ, আরেকটা অধ্যায় শুরু। জীবনের অধ্যায় শেষ, পরকালের অধ্যায় শুরু। সো এটা নন স্টপ জার্নি।
এখন তোমার এসএসসি একটা অধ্যায় ছিল, ইউ ফিনিশ দ্যাট ওয়ান, আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো। এই অধ্যায়টা, কলেজের অধ্যায়টা খুব সংক্ষিপ্ত, 2 বছরের, বা 2 বছর তুমি পাও নাই। আই নো দ্যাট 24 আগস্টের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল, সরি ক্লাস শুরু হয়েছিল, সেই হিসাবে কাউন্ট করলে তুমি 2 বছর পাও নাই। সংক্ষিপ্ত একটা জার্নি, বা খুব ইম্প্যাক্টফুল একটা জার্নি, কারণ অনেক কন্টেন্ট করতেছে এবং এটার উপরে তোমার ফিউচার ডিপেন্ড করতেছে। সো ইটস হ্যাজ এ ভেরি বিগ ইম্প্যাক্ট অন ইউর লাইফ। এই জার্নিটা, এই অধ্যায়টা যদি ভালোভাবে শেষ করতে পারো, পরবর্তী অধ্যায় সুন্দরভাবে শুরু করতে পারবে তোমার জীবনে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি। সো আমাদের দোয়া বা আমার দোয়া সবসময় থাকবে তোমরা এই অধ্যায়টা সুন্দরভাবে শেষ করো, যাতে পরের অধ্যায়টা ভালোভাবে শুরু করতে পারো। সেটা তোমার ইউনিভার্সিটি, তোমার একটা ড্রিম আছে, তোমার একটা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্টে পড়বে, সেই ড্রিমটা যাতে তুমি ফুলফিল করতে পারো। সেই ড্রিম ফুলফিল করার জন্য আমার সাজেশন থাকবে, এই পরীক্ষাটাই শেষ নয়, এর চেয়েও বড় পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। এবং তোমার টার্গেট থাকতে হবে পাবলিক ইউনিভার্সিটি। আমাদের দেশের অনেক ইউনিভার্সিটি আছে, বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং হতে চাও, তোমার টার্গেট হবে বুয়েট। বুয়েটের ক্ষেত্রে তুমি যদি অ্যাডমিশন টেস্টেও বসতে যাও, সায়েন্সের সাবজেক্টগুলোকে তোমার 90% মার্কেট নাম্বার পেতে হবে, আদারওয়াইজ তুমি সিলেকশনই আসবে না, পরীক্ষা বসার জন্য সিলেকশনে আসবে না। সো 95% মার্কস সায়েন্স, ফিজিক্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথে থাকতে হবে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। অ্যান্ড দেন সিলেকশনের প্রসেস। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ওরা তোমার যে পরীক্ষাটা নেয়, সেখানেও তোমার একটা কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেখানে এমসি পরীক্ষাটা আগে নেয়, এবং এমসিকিউতে যদি পাস করো তাহলে তোমার সিকিউ ওরা পরীক্ষাটা দেখে। তার মানে এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট। সিকিউতে অনেক ভালো করছো, কিন্তু এমসিকিউতে ফেল করলে সিকিউ খাতা ওরা দেখেই। এটা সোফার মানে প্রসেস দে ফলো, বাট আই ডোন্ট নো whether they gonna change it in the coming admission test or not, but এটাই হচ্ছে প্রসেস। তো তোমার জন্য এটা প্রিপারেশন চাকরি। তুমি যদি মেডিকেলে পড়তে চাও, ঢাকা মেডিকেল কলেজ শুড বি ইউর ফার্স্ট প্রায়োরিটি, and public university should be your priority, no matter where it is. সাবজেক্ট তো অবশ্যই, কারণ তুমি আন্ডারগ্রেড পাস করার পর তোমাকে বিসিএস এক্সামে বসতে হবে। সেই বিসিএস এক্সামে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই চান্স বেশি পেয়ে থাকে। তো তোমার বাকেট লিস্টে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট, এগুলো এখন থেকেই থাকতে হবে, পাইপলাইনে থাকতে হবে। এটা ইমপ্লিমেন্ট করার জন্য এই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তোমাকে আরও বেশি করে পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। এই জিনিসগুলো তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমরা সবাই শুধু এই পরীক্ষায় ভালো করবে না, তোমরা একটা ভালো ইউনিভার্সিটিতেও চান্স পাবে। তুমি নিজে সবচেয়ে বেশি উপকৃত হবে, নিজেকে সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারবে। মেয়েদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য, কারণ আমাদের সোসাইটি না, সারা বিশ্বের সোসাইটিতে মেয়েদের ক্ষেত্রে পারসেপশনটা হচ্ছে তোমরা দুর্বল। আসলে তোমরা দুর্বল নয়। এখন দেখো বাংলাদেশের প্রতিটা ফ্যাক্টরি মেয়েদের প্রেজেন্স, তো তোমরা এটাকে আরও বাড়াতে হবে। সেই জায়গার জন্য তোমাদের এই পড়াশোনাটাই হচ্ছে টুলস, এই রেজাল্টটাই তোমাকে টুলস, এই রেজাল্টই তোমাকে নিয়ে যাবে একটা সম্মানিত প্লেসে, এবং এটাই তোমাকে প্রোটেক্ট করবে, সবাই তোমাকে সম্মান করবে। সো তোমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এই পরীক্ষাটা ভালোভাবে দিবে, একটা ভালো ইউনিভার্সিটিতে যাবে, তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবে। তুমি প্রতিষ্ঠিত হলে তোমার ফ্যামিলি উপকৃত হবে, তোমার কমিউনিটি উপকৃত হবে, তোমার দেশ উপকৃত হবে, আমরা গর্বিত হব। আমরা সেই দিনের প্রতীক্ষায়, যেই দিন তোমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে দেশ, জাতির কাজে, বিশ্বের কাজে কন্ট্রিবিউট করবে, সেই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ।